জাগো মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বিদ্যমান সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী যুবক আবশ্যক। Physics would stop when it would be able to fulfill its services in discovering one energy of which all the others are but manifestations, and science of religion become perfect when it would discover Him who is one life in a universe of ten. দিব্যান যোগ রিসার্চ সেন্টারের আজকের অনুষ্ঠান স্মরণে ও মননে। এবারে বক্তব্য রাখতে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মাননীয় মোহাম্মদ সেলিম মহাশয়। There is one request on behalf of the students. They want to ask you several questions, so they want you to answer them after your speech, of course. স্বামীজি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়, মহানাগরিক বিকাশবাবু, শ্রী ঘোষ, সুমিত্র, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজনেরা, আমার ছাত্রছাত্রী বন্ধু, আমি প্রথমেই যে উদ্দেশ্যে আয়োজন, যাকে ঘিরে আয়োজন, আমি স্বাগত জানাচ্ছি দিব্যায়নকে, ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েক বছরের মতো আজকে ওরা স্বামীজির শিকাগো বক্তৃতা বার্ষিকীকে উপলক্ষ করে স্বামীজিকে স্মরণ এবং মনন করার প্রয়াস চালিয়েছে। আমি স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমি দেখছি অনেকে বিশিষ্ট জনের সামনে বসে আছেন, কিন্তু আমাদের বেঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য মহাশয়, এনার ব্যানার্জি উনি এখানে আছেন, সামনে বসে আছেন। এটা ঠিক লাগছে না, উপাচার্য মহাশয়কে উপরে আসতে হবে, উপরে এসে বসতে হবে। আমি অনুরোধ করছি এখানে চলে আসুন। বলবেন। আর ইংরেজিতে যেটা সঞ্চালিকা বললেন যে ছাত্রছাত্রীরা কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এখন প্রশ্ন পুরো প্যানেলই করতে পারে, কোনো অসুবিধা নেই। ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন থাকা ভালো, প্রশ্ন করা আমি সবসময় স্বাগত জানাই, আজকেও জানাচ্ছি। তো কিরকম এখন হতে পারতো যে প্রশ্নগুলো জেনে নিলে আমি তার ভিতরেই বলতাম, তাহলে তারা যেটা শুনতে চায় সেটাই বলা উচিত। এখনকার যে জেনারেশন, তারা একঘেয়েমি বক্তৃতা পছন্দ করে না, সেজন্য ভীষণ ইন্টারঅ্যাক্টিভ। এই যুগটা হচ্ছে ভীষণ ইন্টারঅ্যাক্টিভ। আমি উদাহরণ দিয়ে সবসময় বলি, ধরুন আগে আমাদের জেনারেশন পর্যন্ত আকাশবাণীতে একটা রেকর্ডেড অনুষ্ঠান শোনানো হতো, আমরা সবাই শুনতাম। তারপরে টেলিভিশন চ্যানেল, তারপরে দেখা গেল সংবাদও পরিবেশন যখন করা হচ্ছে, ঘটনাস্থলে অবস্থলে লোকে পৌঁছে যাচ্ছে। একজন যে সংবাদ পাঠিকা বা পাঠক, সে বলছে আচ্ছা তুমি কি দেখছো, তারপর বলছে এরকম দেখছি, আচ্ছা উনি কি বেরোলেন না, উনি কি ঢুকছেন না, এসব কথাগুলো বলা হয়। এবং অনেক সময় প্রশ্নও করে অনেকে ফোনিং প্রোগ্রামে। তাতে দেখা গেল রেডিও কিন্তু এটাকে এখন গ্রহণ করে নিয়েছে, এবং তারপরে এফএম চ্যানেলের ওরকম কথোপকথন হয়, শুধু কথা হয় না, গানের মধ্যেও কথা হয়। তাতে কিন্তু নতুন জেনারেশন আবার রেডিও দিকে আবার ঝোঁক বেড়ে গেছে। এটা রেডিও বা টেলিভিশনের ব্যাপার নয়, আসলে আমাদের স্কুলে, কলেজে ও বিশ্ববিদ্যালয়েও এইগুলোকে, এই পদ্ধতিগুলোকে গ্রহণ করা হয়, আরও বেশি করে গ্রহণ করা উচিত। কারণ যত বেশি, এবং বাড়িতে যত বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, কারণ কেউই এখন প্যাসিভ পার্টিসিপেশন চায় না, এবং সেটা উচিত না। এবং একটা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যে দ্রুত একেবারে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে, তাতে এটা আরও সাধ্যের মধ্যে চলে এসছে, এবং অনেকের মধ্যে একটা স্বাদও জেগেছে। এবং গণতন্ত্র মানে, সভ্যতা মানে, এগিয়ে যাওয়া মানে, সমানতা মানে সবার অংশগ্রহণ, পার্টিসিপেটরি ডেমোক্রেসি। শুধু একদিন দিয়ে একজন ভোট দিয়ে দেবে, আর 5 বছর যাকে ভোট দিল সে অ্যাক্টিভ, বাকিরা প্যাসিভ। এতে খুব বেশি ডিপ রুটেড ডেমোক্রেসি হয় না।
আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু এখন যে কথা এখন হচ্ছে পার্টিসিপেটিভ একটা হওয়া উচিত সবই, উন্নয়নের প্রশ্নে এবং অন্যান্য বিষয়ে। আমি তার মধ্যে যাচ্ছি না, এই বিষয়টা তা নয়, সেটা এনকারেজ করার জন্য শুরু করলাম। এতগুলো ছাত্রছাত্রী যখন এসছেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা এসছেন, আমি সবসময় মনে করি তাদের প্রশ্নের সুযোগ থাকা উচিত। সব প্রশ্নের যে উত্তর পাওয়া যায় তা নাও হতে পারে, কিন্তু ইনকুইজিটিভনেস, জিজ্ঞাসা, জানা, এটা হচ্ছে একটা বড় মাধ্যম জানার। সেই জন্য আমি তার প্রথমে আমি সবটা আমার অনেক বিষয় রয়েছে, আমি সবটার মধ্যে যাবো না, কয়েকটা কথা বলবো। তারপরে যদি প্রশ্ন আসে প্যানেলের উদ্দেশ্যে, তারা যদি রাজি থাকেন তাহলে কয়েকটা কথা ছাত্রছাত্রীরা শুধু প্রশ্ন যদি করেন আমরা উত্তর খোঁজার চেষ্টা করতে পারি, তাই তো? সভাপতি অনুমতি নিয়ে এই চিকাগো ধর্ম সম্মেলন বলা হচ্ছে, আসলে শুধু ধর্ম সম্মেলনটা ছিল না, ছিল একটা বিশ্বের কাছে আমেরিকাকে তুলে ধরার একটা প্রয়াস। সবে একটা নতুন দেশ আবিষ্কৃত হয়েছে, উন্নতি করেছে, এবং উন্নয়ন এখন যেখানে গেছে সেখানে না হলেও কয়েকটা ধাপ এগিয়ে আছে। সুতরাং তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের অর্থনীতি, তাদের প্রশাসন, তারা কতটা সভ্য, কতটা শিক্ষিত, এগুলো বিশ্বের দরবারে তুলে দেওয়ার একটা প্রয়োজন ছিল, তুলে ধরা। তার জন্য একটা বড় আয়োজন হয়েছিল, অনেক বড় আয়োজন। সেখানে অনেক তর্ক বিতর্ক করে ঠিক করা হয় তাহলে ধর্ম নিয়ে আলোচনা হোক, কারণ সবেতে যখন শ্রেষ্ঠত্ব দেখানো হবে অর্থনীতিতে, প্রশাসনে, বিজ্ঞানে, শিক্ষায়, প্রযুক্তিতে, তাহলে আমরা ধর্মব্যাপী সেরকম আছি। এবং এটা আমরা সবসময় জানি যে ধর্মটা যদিও জাহির করার বিষয় নয়, কিন্তু গোটা বিশ্বের বড় বড় সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ধর্মটাকে অনেক বেশি করে জাহির করার একটা প্রবণতা আছে, যে আমি কি বিশ্বাস করি, আমি কি উপাসনা করি, আমি কিভাবে করি, এবং যত বেশি সামগ্রিক না হলেও যত বেশি সমৃদ্ধভাবে করবে তত বেশি তার একটা দাম থাকবে বা নাম থাকবে, একটা ভঙ্গি আছে। তো খ্রিস্টান ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ। আমি কোনো ধর্মের প্রতি কোনো কথা শো করছি না, ওটা আলোচনার মধ্যে ছিল, বইপত্র আছে। সুতরাং আমরা এই যে বিজ্ঞান প্রযুক্তি সবগুলো দেখানো হবে, মেলা হবে, প্রদর্শনী হবে, আলোচনা হবে, সেখানে পশ্চিম প্রথমে যেহেতু খ্রিস্টান হলো তখন আমেরিকা থেকে সেটা হয়ে গেল পশ্চিম, এবং এখনো যেহেতু যে বুশ দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছেন, সেই প্রবণতার একটা ফল আছে, এখনো দেখা যাচ্ছে আমাদের কাছে যে আমরা শ্রেষ্ঠ। এবং এখন হান্টিংটন বলছেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, তখনও মানসিকতা ছিল, তখন তো সিভিলাইজেশন বলে মনে করতো না পাশ্চাত্যকে, এটা কোনো সভ্য আছে বলে। এখন অনেকে মনে করেন, পূর্বের লোকেরা মনে করেন যে পশ্চিম এসেছিল বলে আমরা সভ্য হয়েছি, পাশ্চাত্য এসেছিল বলে শিক্ষিত করেছিল। সুতরাং ওরা বলে এটা জাহির করতে হবে, ঘোষণা রাখতে হবে, অন্যান্য বিষয়ের মধ্যে এটা রাখা হয়। এই নিয়ে তর্ক হয়েছিল, রিস্ক দিতে যাবে কেন, তারপর বলে এটা তো ফোর বিষয়, আমাদের দর্শন, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, এটা তো আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করবো, ওরা আসুন, তারপর সত্যটা জাহির হয়ে যাবে। বিবেকানন্দ ভারত প্রতীক, তিনি একটি ধর্মের প্রতিনিধি হিসেবে জানেন। তিনি ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের, ঔপনিবেশিকতার শিকার ভারতবর্ষের তথা গোটা প্রাচ্যের দূত হিসেবে গিয়েছিলেন, এবং সেখানে তিনি সেই জয় ঘোষণাই করেছিলেন। অবশ্যই তিনি প্রতিনিধিত্ব করেছিলেন একজন হিন্দু সন্ন্যাসী হিসেবে, কিন্তু তার একেবারে ঘোষণা থেকে শুরু করে, তার বক্তৃতা থেকে শুরু করে, তার পরবর্তী পর্যায়ে তার যে প্রতিফলন ঘটেছিল, সবই তিনি আমাদের যে উপলব্ধি, প্রাচ্যের যে উপলব্ধি এবং ভারতের আমাদের যে অ্যাকুমুলেটেড উইজডম, আমাদের সভ্যতা, তাকে তিনি প্রকাশ করছেন। এবং আমি আগে যে বক্তব্য বলে গেছেন সেগুলো রিপিট করবো না বলে বিকাশবাবু গবেষণা বলেছেন যে তিনি পরিব্রাজক হিসেবে একেবারে মানে সেকেন্ডারি ইনফরমেশন নয়, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন সংগ্রহ করেছেন। তিনি ভালোত্ব দেখেছিলেন, মন্দত্ব দেখেছিলেন, অসুবিধা নেই, যে কোনো একদেশীয় ভাবনা দরকার নেই। তার মধ্যে আমি যাচ্ছি, যেগুলো আগে বছরে আমি কথা বলেছিলাম সেগুলো আমি বিয়ে করছি না। তারপরে তার উপলব্ধিটা সেখানে যখন যেটা তিনি হৃদয়ঙ্গম করেছিলেন, সেটাই শুধুমাত্র একটা ইনফরমেশন, কালেক্টেড ইনফরমেশন নয়। বাকিটা স্বামীজি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন, আমি সেই জন্য আজটাকে রিপিট করছি না, তার বক্তৃতার মধ্যে আমি যাচ্ছি না আজকে। এখানে আমাদের দুই পাশে দুটো
উদ্ধৃতি দেওয়া হয়েছে, একটা আত্মনির্ভরতার কথা বলা হয়েছে, একটা দাসত্ব মোচনের কথা বলা হয়েছে। এটাই তো আমাদের সবচেয়ে বড় ইতিহাস। বিবেকানন্দ বারবার বলেছে, একটা পরাধীন জাতিকে নিজেদের মধ্যে ক্ষুদ্রতা নিয়ে কে কোনটা কতটা ওইসব আমাদের বাইক আছে, বাতিক আছে। বিবেকানন্দ নিজেই বলেছেন তাকে রিপোর্ট করতে হয়, বাঁ হাতে খাবো না ডান হাতে খাবো, এই নিয়ে বিচার চলছে, ঝগড়া চলছে, কাকে ছোবো কাকে ছোবো না। এখনো আমাদের দেশে আছে। এখনো পেপসি বা কোকাকোলা বা বিসলেরি জল ভরে দিলে সেটা আমরা সবাই আমাদের কাছে গ্রহণযোগ্য। কিন্তু যদি এমনি জল কেউ ভারতীয় একজন ভারতীয়কে জল দেয় এবং তার যদি জাতি আলাদা থাকে, তাহলে কার জল, কার কল, কার বালতি, কার জেলা, কে ছুলো কে খেলো, এই নিয়ে জাতি তাকে নিয়ে হয়। হয়তো শহরে হয় না, আমরা আধুনিক হয়েছি, হয়তো পশ্চিমবঙ্গে হয় না, আমাদের বিদ্যাসাগর, রামমোহন, নজরুল, রবীন্দ্রনাথ একটু ঝাঁকি দিয়ে গেছেন, কিন্তু এখনো আছে। এখনো তামিলনাড়ুতে চায়ের দোকানে ঘোষণা করে ডাবল টাম্বলার সিস্টেম থাকে। এইটাকে উচ্চ বর্ণের গ্লাস থাকে এবং এইটাকে নিম্ন বর্ণের গ্লাস থাকে, এমন হোটেল আমি নিজে দেখেছি। এবং একটা জাতির গ্লাস যদি অন্য জাতি খেয়ে নেয় তাহলে সে নিয়ে দাঙ্গা হাঙ্গামা হতে পারে। তাও আমরা একটা জাতি। তাহলে এই যে আমাদের যে ঊর্জা, আমাদের যে শক্তি, তাকে এই যে বিবদমান আলাদা গোষ্ঠী সব নিজের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। মানুষকে আমরা যেমন পায়রা খুশি, সেভাবে আলাদা আলাদা কুঠরিতে আলাদা আলাদা কোষ্ঠে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিবেকানন্দকে আঘাত করেছিল। আর এই জন্য স্বামীজি বলেছেন, তিনি তো যখন সেবার কথা বলছেন, রামকৃষ্ণ মিশন করছেন, তার গুরু ভাইদের দিচ্ছেন, বলছেন এটাই ভগবান। দরিদ্র, অশিক্ষিত, নিপীড়িত এই মানুষ এই বাংলার বুকে কবি ঘোষণা করেছিলেন তার আগে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তারই ধারা আমি বললাম অ্যাকুমুলেটেড উইজডম। আমরা আবার ভুলে যাই। রবীন্দ্রনাথ বলেছেন আমরা আচার নিয়ে উপাচার নিয়ে ব্যস্ত থাকি, বিচারটা ভুলে যাই। বিবেকানন্দ বারবার বলেছেন। অথচ এই আচার এবং উপাচারগুলো এরকম নয় সবটাই সংস্কার বা কুসংস্কার বলে হেরিটেজ নয়। এইগুলো একটা বিচার থেকেই এসেছিল। পরে যেটা হয়, যত যত দিন যায় আমরা আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য সেগুলোকে ভুলে যাই। সব সময় পৃথিবীর সব যুগে হয়েছে, সব দেশে হয়েছে, এবং তারপরে উপাচার নিয়ে আমরা করে থাকি। বিবেকানন্দ এটাই চেয়েছিলেন। তাহলে আজকে যদি আমরা তাকে স্মরণ করি, আজকে তাকে মনন করি, তাহলে আমরা আবার বিবেকানন্দকে যে একটা আরেকজন দেবতা, আরেকজন ঠাকুর, আরেকজন মহাত্মা, এবং তাকে ফুল মালা দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে যদি পুজো করি, তাহলে কি বিবেকানন্দের উদ্দেশ্য সাধিত হয় না? জাতির উদ্দেশ্য সাধিত হয়। আর একটা কাল যদি তৈরি হয়, আরেকগুলো কাল ছিল, একটা কাল ছিল, এও প্রয়াস করে। আবার অন্যদিকে অন্যরা যেহেতু করা সম্ভব অন্যদেরকে নিয়ে, বিবেকানন্দ করার প্রশ্নই ওঠে না, কারণ তিনি নিজে কাজ উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন একটা সদর্থ দৃষ্টিভঙ্গি নিয়ে, যাতে মানুষ প্রেরণা পায়, যাতে নিজের উপর আস্থা, সে কে সে তাকে নিজেকে জানে, নিজেকে আবিষ্কার করে, তার নিজের মধ্যে যে সম্ভাবনা আছে তাকে যাতে সে খুঁজে বার করতে পারে। আর এই জন্য বিবেকানন্দ বলেছেন সব না বাবুদের দিয়ে হবে না, তাজা তরুণ, শিক্ষিত, শিক্ষার আগ্রহ আছে, উদ্যম আছে, উদ্যোগী আছে, তাদেরকে জয় করতে হবে। আজকের দিনের প্রয়োজন শেষ। বিবেকানন্দকে একটা 100 বছরের একটা টাইম লিমিট নিয়ে এসে বলেছিলেন, আমরা কেউ ইতিহাসে ফিরে যেতে পারি না, আমরা কেউ ইতিহাস শোধরাতে পারি না। ভালো হোক মন্দ হোক যা ঘটে গেছে, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আমরা বর্তমানে কাজ করি, আমরা ভবিষ্যৎ কিন্তু ঠিক করতে পারি। কিন্তু আমাদের জাতি যদি আমাদের সংস্থাটা ঠিক হয় যে আমরা ইতিহাসটা ঠিক করি, যারা ভবিষ্যৎ ঠিক করতে পারে না তারা ইতিহাস ঠিক করতে বসে। আর যে যাতে ভবিষ্যৎ ঠিক করে তার ইতিহাসকে ঠিক করার চেষ্টা করে না, ইতিহাস নিয়ে শিক্ষা গ্রহণ করে। ইতিহাস যদি ভুল হয়, যদি ভ্রান্তি হয়, তাহলে সেটা থেকে সে শিক্ষা গ্রহণ করে, এটা তার নাম হবে। যদি ভালো কিছু হয় তাহলে সেই উপলব্ধিকে জোর গলায় তার ঐতিহ্য হিসেবে, তার পরম্পরা হিসেবে সেটাকে সে ঘোষণা করে। সব সময় একটা পরিবারে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা দেশে অসংখ্য ঘটনা ঘটেছে হাজার হাজার বছর ধরে।
তাহলে নির্ভর করে আমার লক্ষ্য কি, আমার দৃষ্টিভঙ্গি কি, আমি কোন দিকে যেতে চাই, আমি কোন দিকে বাকি সবাইকে নিয়ে যেতে চাই, তাহলে আমি সেটা বার করবো। যদি আমি বিবাদ চাই, তাহলে আমি বিবাদমান গোষ্ঠী তৈরি করতে চাই, তাহলে আমি বিবাদ করা যায় এমন জিনিসগুলোকে খুঁজে বার করে সেগুলোকে ঘোষণা করবো, তাকে জড়ো করবো। আর আমি যদি গোটা জাতিকে একত্রিত করতে চাই, গোটা মানব সভ্যতা তার ঐতিহ্যকে নিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যদি প্রয়াস থাকে, তাহলে আমাকে সব মানুষ এক সে ঘোষণা করতে হবে। সমানতার কথা যদি বলি, যদি উঁচু নিচু ভেদটা যদি আমি কমাতে চাই, তাহলে আমাকে বিবাদ এবং বিবাদমান এটাকে সরিয়ে রেখে আমাকে যে ঐতিহ্য আছে, আমাদের যে উপলব্ধি আছে, সেটাকে আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, ভরসা রাখতে হবে তার উপর। এখনকার জেনারেশনের জন্য আরো বেশি, কারণ দেখবেন আমি আজকে দিনে ঘোষণা করি, পাশ্চাত্যের একটা অনেক বেশি প্রভাব আগের থেকে বেশি, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং সামরিক বলের জন্য এবং কূটনীতির জন্য, রাজনীতির জন্য। স্বাভাবিকভাবে আজকে 11ই সেপ্টেম্বর প্রাচ্যের জয় ঘোষিত হয়েছিল বিবেকানন্দের কণ্ঠে, গোটা মানুষের জয় ঘোষণা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখবেন অ্যাটাক হলো টুইন টাওয়ারে, ওরা পয়েন্ট করলেন, ফেস পয়েন্ট করে পশ্চিমের মিডিয়া, অবশ্যই অন্যায় অপরাধ, আমি তার দিকে যাচ্ছি না, কেউ সমর্থন করে না, কিন্তু ওরা বললেন 9/11। আমরা এখন সবাই 9/11 করি, আমাদের কাউ যদি আমরা আমাদের এখানে আমেরিকান সিস্টেমে করি না, আমরা আগে তারিখ করি, তারপরে মাস করি, তাই তো 11ই সেপ্টেম্বর। তাহলে আমাদের ডেট যেটা ভঙ্গিতে লিখতে হলে 11/9 লিখতে হয়। কিন্তু এই হচ্ছে দাপট, যে তারা বলেন 9/11, তাহলে ইউনিপোলের একটা ওয়ার্ল্ডে সবাইকে বলতে হবে 9/11, এবং আমরা সেটাকে মেনে নিই। এটা আমি একটা উদাহরণ বলছি, কেউ প্রশ্ন করতেই পারে এটা কি বিপদ আছে, কি ছাড়া আছে। এটা হচ্ছে এক্সাম্পল। কালকে খবরের কাগজে কোন ছবি ছাপা হবে, গোটা বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি, স্বামী যা বললাম, সবার মধ্যে দাঁড়িয়ে একটা ইউনিপোল ওয়ার্ল্ড নাম হচ্ছে, সেটা কিন্তু কয়েকটা এজেন্সি ঠিক করে নিতে পারে ওয়াশিংটনে বা লন্ডনে বসে। ভাষা আলাদা হতে পারে, হয়তো পরিবেশনা আলাদা হতে পারে, কিন্তু মুখ্য বিষয়টা কি হবে সেটা নির্ধারিত হয়ে যাচ্ছে। এবং এটা করার জন্য তার আগে যেটা হয়, সব জাতির ক্ষেত্রেই তার যে কনফিডেন্স, তার যে বিশ্বাস, তাকে আগে দুমড়ে মুছে দেওয়া হয়। আমরা পারি না, আমরা সেরকম নই, ওর একটা আলাদা অন্য কিছু, অন্য কোনো গ্রহ থেকে ইতি যদি নাও হয়, তাহলে এই গ্রহে কিন্তু অন্য জগতে। এই যে এটা আরো বেশি ছিল পরাধীন দেশে প্রধানত জাতি ছিল। বিবেকানন্দ তার সমস্ত শক্তিকে ব্যবহার করেছেন এইটা থেকে তুলে ধরার জন্য। কারণ যদি অন্যভাবে আমি বলি, তাহলে দেখবেন যদি আমার শেকড় না থাকে, যদি আমার সংস্কৃতি সম্পর্কে, আমার ইতিহাস সম্পর্কে যদি আমার বোধ না থাকে, গর্ববোধ যদি না থাকে, তাহলে আমরা ভাসমান। আজকে এত দ্রুত পরিবর্তনশীল বিজ্ঞান এবং প্রযুক্তি, আমরা সবাই ধরে নিয়েছি, সুতরাং আমাদের জামা কাপড়, স্টাইল, কথাবার্তা, ভঙ্গি, বাচন সবই হচ্ছে খুব দ্রুত পাল্টাতে হবে, তাই তো? সবই সাময়িক করে নিয়েছি। এবং সাময়িক মানে হচ্ছে যত বেশি তারিখ হবে তত বেশি সে গভীরতা হারাবে, এবং যত বেশি গভীরতা হারাবে তত বেশি সেটা ভাসমান। আলাদা আলাদা আমরা সব দিই। আর যদি ছিন্ন বিচ্ছিন্ন থাকি, ভাগাভাগি থাকে, এই যে খুশির কথা বললাম, তাহলে আমরা সব অ্যানিমা বাঁচতে বাঁচতে কিন্তু একটা থেকে আর অনেকগুলো হতে পারে। কিন্তু মানুষ আমরা কেউই আলাদা আলাদা দ্বীপে বাস করতে পারি না। আমরা আত্মনির্ভর হতে চাই, স্বনির্ভর হতে চাই, কিন্তু আত্মকেন্দ্রিক করে চলবে না। কিন্তু এখানে করা হচ্ছে তাহলে ক্ষুদ্র স্বার্থ নিয়ে আত্মকেন্দ্রিক, আলাদা আলাদা তাহলে উদ্দেশ্য ভাব। সেইখানে দরকার বিবেকানন্দকে, সেজন্যই দরকার, তার স্মরণের জন্যই দরকার যে আমরা কিভাবে এগুলোকে জমাট করতে পারি। ভাসমান দ্বীপ নয়, আসতে পারবো না, একত্রিত হতে হবে। এবং তার জন্যই দরকার হয় স্বপ্নে, তার জন্যই দরকার হয় লক্ষ্যে।
সেই স্বপ্ন এবং লক্ষ্যকে প্রতিদিন ভেঙে দেওয়া হচ্ছে। তার থেকে বিশ্বাস জন্মায়, যে স্বপ্ন থাকে, যে লক্ষ্য থাকে। স্বামীজি বললেন আমাদের শ্রেষ্ঠত্বের কথা, আমাদের এগোতে হবে, আমাদের শ্রেষ্ঠ হতে হবে। কিন্তু আমাদের এটা আমাদের উপলব্ধি, আমাদের সভ্যতা থেকে উপলব্ধি, নতুন কোনো কথা না। রবীন্দ্রনাথ তার ধর্ম বিশ্বাস বলতে বুঝিয়েছেন আমরা সবাই হচ্ছি আমরা পূর্ণতা অভিলাষী। যে যে কাজই করছেন, বিবেকানন্দ বারবার বলেছেন সে কথা, যে যে কাজই করছেন, যে পেশায় আছে, তার সেখানে তার সবটাকে উজাড় করে দিতে হবে এবং পারফেকশন, শ্রেষ্ঠত্ব, এইটাকে তার আধ্যাত্মিক ভিত্তি দেওয়ার জন্য, এটাই তার বিশ্বাস। তাহলে মানুষ সে ঈশ্বর, তাহলে তার মধ্যে অমৃতস্য পুত্রা, তাহলে তার মধ্যে সে সম্ভাবনা আছে, বীজ আছে, উপকরণ আছে, তাকে সে সুযোগ এবং সুবিধা দিতে হবে, তার মধ্যে সে বিশ্বাস থাকতে হবে, সে অধিকার জানতে হবে, তার বিশ্বাস থাকবে এবং তাকে উদ্বুদ্ধ করতে হবে সে যাতে শ্রেষ্ঠত্বের জন্য কাজ করে। অন্য কেউ তো বিশ্বাস করে না। আমরা এটা এসছে হিন্দু ধর্মের উদারতা থেকে, এটা এসছে তার বেদান্তের ভিত্তি থেকে। তাহলে আমরা কি করছি? আমরা কম্পিটিশনে নামছি। তাহলে ওই ধর্মের কি কি আছে, এই ধর্মের কি কি নেই, কম্পিটিশন যখন হবে তখন তাহলে এখান থেকে এটা কাটাকুটি করে বার করতে হবে। সেমেটিক রিলিজিয়ন তার সঙ্গে আমাদের এই যে উদার যে ঐতিহ্য তার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা হচ্ছে। তাহলে ওদের একটা মক্কা আছে, আমাদের একটা কিছু বার করতে হবে, ওদের একটা পোপ আছে, আমাদের একটা কিছু বার করতে হবে। এই যে সংকীর্ণতার মধ্যে আমরা ঢুকছি, এটা উল্টো। আজকের পৃথিবীতে অশান্তির মধ্যে দাঁড়িয়ে, অসাম্যের মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা আমাদের বিরোধী জায়গা থেকে, সেখান থেকে যদি আমরা আমাদের ভিত্তিটাকে ছেড়ে দিই এবং উল্টো পথে হাঁটি, তার সবচেয়ে বড় বিপদ। আর সেজন্যই দাঁড়িয়ে আমাদের রিয়েলাইজেশন এটা অনেক বেশি জরুরি। এটা এরকম একটা সভা করে, একটা আলোচনা করে, একটা বক্তৃতা হবে না। কিন্তু আমাদের যে জেনারেশন যারা সামনে এগিয়ে আসছে তাদের মধ্যে এটাকে ইনকালকেট করতে হবে। আমাদের বিজ্ঞান, আমাদের প্রযুক্তি, আমাদের আকাশ ছোঁয়া, আমাদের স্বপ্ন হোক, উচ্চাভিলাষী হই, কোনো অসুবিধা নেই, আমরা চাঁদে যেতে পারি, কিন্তু আমাদের পা যাতে শক্ত আমাদের সমাজ, আমাদের মাটির উপরে থাকে, যাতে আমরা বাস্তবতার মধ্যে থাকি। আমাদের মাথা আকাশ ছোঁয়া, কিন্তু আমাদের পাটা যাতে আমাদের গভীরে থাকে। আজকের এই দিনের স্মরণ এবং মননের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শক্ত জায়গা আছে পা রাখা, সেটা যাতে আমরা সেখান থেকে পা না তুলি, সেখানে থাক এবং সেখান থেকে আমাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন হোক, আমাদের বিশ্বাস জোগাড়, আমাদের ভরসা জোগাড়। স্বামী বিবেকানন্দ পরাধীন দেশে তিনি এটা শুধু বক্তৃতা করে নয়, করে দেখিয়েছিলেন। তারপরে মানুষ জড় হয়েছে, সেখানে নিন্দাও ছিল, ভ্রুকুটিও ছিল, খারাপ কথাও ছিল, এসব যা যা সত্যতার কথা বললাম এসব থাকে। আমাদের একটা ইন্ডিয়ান ক্র্যাব বা বেঙ্গলি ক্র্যাব মেন্টালিটি আছে, এটা কেন হবে, এটা কেন হবে না, এতে ধরে টানতে হবে, ওকে করে নামাতে হবে, এটা করে বার করতে হবে, আছে। কিছু মানুষ তো উঠে উঠেছিলেন যে নবজাগরণের কথা আমরা বলি 100 বছর আগে, এখানে বিজ্ঞানে, প্রযুক্তিতে, শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, রাজনীতিতে একদল মানুষ তারা এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছিলেন। তবে আমরা এতগুলো পেয়েছিলাম পরাধীন দেশে, একটা পরাধীন তাই পেয়েছিলেন। অন্য জগৎ থেকে তো কেউ আসেনি, এই কলকাতা থেকে হয়েছে। তখন জাপান অনেক পেয়েছি, জাপানের ওকামুরা একজন, তিনি তিনি এশিয়া বই লিখেছিলেন কলকাতা ভ্রমণ করে, কলকাতাকে দেখে 100 বছর আগে, ঠিক 2006 সালে কলকাতা দেখে তারপর তিনি তার বইতে লিখলেন জাপানের অ্যাওয়েকেনিং অফ এশিয়া, কলকাতা দেখে, বাংলাদেশ এই নতুন চিন্তা, নতুন সম্পদ, মানব সম্পদের যে ব্যবহার এবং উত্তোলন হচ্ছে তাকে ঘিরে তিনি আসেন। তার 100 বছর হচ্ছে। আজকে আবার এই শতাব্দী হচ্ছে এশিয়া শতাব্দী, এবং এই শতাব্দী এশিয়া শতাব্দী হলে আজকে আবার যেটা স্বামীজি বলেছিলেন, আমরা শুধু পাশ্চাত্য থেকে নেব না, পাশ্চাত্য থেকে অবশ্যই নেব, আবার আমাদেরও দেবার ক্ষমতা অর্জন করতে এবং সেটা আমাদের দিতে হবে, আমাদের আদান প্রদান।
আমরা কেউই চাই না কুকুরের মতো থাকতে। তাহলে আমাদের যেগুলো আছে, প্রত্যেক জাতি প্রত্যেক সময় স্ট্রেংথ আছে, উইকনেস আছে, ভালো আছে, মন্দ আছে, শক্তিও আছে, দুর্বলতা আছে। তাহলে সেই শক্তিগুলোকে সংহত করে এবং যে দুর্বলতা আছে সেগুলো থাকতে হবে। আমাদের কাছে যা নেই এটা আমাদের অর্জন করতে কোনো গ্লানি থাকা উচিত নয়। কেউ একজন অবতার আসবেন, তারপরে তিনি আমাদের উদ্বুদ্ধ করবেন, তারপরে আমরা উঠে দাঁড়াবো, এরকম নয়। যে বিবেকানন্দকে মানি, তাহলে আমাদের সবার মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিকে আমাদের জানতে হবে এবং উপলব্ধি করতে হবে এবং সেটাকে ব্যবহার করতে হবে। ধন্যবাদ। সেলিম মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। আমরা এদেরকে ঘোষণা করেছি যে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে অনেক স্টুডেন্টরা এসেছে, তাদের মধ্যে বিশেষ করে বিদ্যাপতি স্কুলের কয়েকজন ছাত্রী মাননীয় সেলিম মহাশয়ের কাছে কিছু প্রশ্ন আছে। আশা করব সেলিম মহাশয় সহযোগিতা করবেন। For all the students present here, we have a few questions for all the speakers. Our first question is to Mr. Mohammad Salim. Swamiji did not want to join politics, so is it possible to charge the society by keeping oneself away from the politics? Recently, the cyclone that hit New Orleans totally destroyed the country. Now, the people of America were compelled to loot the goods from shops to survive. But America is considered to be the richest country in the world. But 21 days earlier, a natural disaster hit Mumbai. There, the people helped each other and they mutually cooperated and worked shoulder to shoulder, though Mumbai is considered as the biggest slum city. So, how can you assimilate the two? And last question is to Mohammad Salim. The question which I want to ask on behalf of the students is, did the freedom movement of India fail to accept the path of dreams as imagined by Swamiji? Name the school. Name the school. This question was presented from St. Joseph and Mary School. First question is the freedom was that Swamiji did not want to join politics. Is it possible to change the society by keeping oneself away from politics? During my discourse, I told that in whatever capacity we are serving, everybody did not join politics. But in whatever field one is active, one must prepare oneself and try to achieve perfection in that. যে একটা ঘর তৈরি করছে তার মধ্যে তার ইনোভেশন, ক্রিয়েটিভিটি সমস্তটাই সেটা, তার মধ্যে শ্রেষ্ঠত্ব পাওয়ার চেষ্টা করে। আমাদের কাছে যখন আমরা উপাসনার কথা বলি, আমার কাছে রবীন্দ্রনাথের এবং বিবেকানন্দের যে ধারা তাকে যদি আমরা দেখি, তাহলে আমরা ইমপারফেক্ট, আমরা পারফেক্ট হয়ে যাই। তবে তো বলে বিপন দেহি, গানান দেহি, সুচাস দেহি, কেন আমরা বলি? আমার কাছে নেই, আমি সেটা চাই, শক্তি দেহি। এবার কেউ বিশ্বাস করতে পারেন এই মন্ত্রোচ্চারের মধ্যে থেকে সেটা আসতে পারে, এবার কেউ বিশ্বাস করতে পারেন তার কাজের ধারার মধ্যে পরিবর্তন এনে একে অ্যাসিমুলেট করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। কোন ঘরানায় হবে, কোন ধারায় হবে, কোন ভাবে হবে, কাজটাই উপাসনা। এটা একজন রাজনীতিবিদ আমি যেহেতু এটা বলা কঠিন, কিন্তু যে রাজনীতি করছে যদি সেটাকে সেইভাবে করে, তার লক্ষ্য স্থির রেখে, তার নিষ্ঠাকে, সততাকে বজায় রেখে, আবার সবাইকে তাই করতে হবে। রাজনীতি মানে রাস্তায় নেমে সেই স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে, করার প্রয়োজন নেই, কারণ সব অংশ থাকবে।
আর এটা মনে রাখতে হবে, আমি আবার বললাম ইতিহাসের ওই সময়টা স্বামীজি যে সময়টা আছেন তখন কোনটা প্রয়োজন ছিল, সেই সময় সবচেয়ে বড় তাগিদ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা, তার যে ইতিহাস সে ভুলছে সেটাকে স্মরণ করে নিয়ে আসা, তার দর্শনের মধ্যে যে শক্তি আছে, তার ঐতিহ্যের মধ্যে যে শক্তি আছে তার উপলব্ধি ঘটানো এবং তাকে সম্মুখের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা, তাকে উদ্বুদ্ধ করা। রাইট, আমি তিনি যে মাধ্যমটা নিয়েছিলেন তাতে তিনি সাফল্য হয়েছে। তার আজকে দাঁড়িয়ে আমাদের দেশে গণতন্ত্র আছে, এখন আমরা তরুণী নই, আজকে সব মানুষের সুযোগ আছে রাজনীতিতে অংশগ্রহণ করার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আজকের মতো করে হবে সেটা, মাধ্যমটা কি হবে সেটা সবার জন্য এক কখনোই হবে না, কিন্তু লক্ষ্যটা অবশ্যই। স্বামীজি উদাহরণে বিভিন্ন ধর্মের ব্যাপারে তাই বলেছেন যে নদী আলাদা, উপনদী আলাদা, শাখা নদী আলাদা, সব গিয়ে মহাসমুদ্র। কোন নদীর পথ বেয়ে গেছে সেটা বড়, লক্ষ্যটা কি? দ্বিতীয় প্রশ্নটা তো আমার প্রশ্নটাই আমার বক্তব্যের বিষয়ের মধ্যে ছিল, কিন্তু আমি বললাম আমার পরবর্তী দুই বক্তা বলার পরে আমি আমার বিষয় থেকে চলে এলাম। যে নিউ অর্লিন্স আমরা দেখেছি, আজও তাদের দেখছি গুলি, গোলা, বন্দুক ছড়াছড়ি আরম্ভ হয়ে গেছে। এটাই কি একটা জায়গায় বললাম অ্যাঙ্কার, শেকড় কতটা মজবুত, তার বিশ্বাস, তার আস্থা কতটা, তার কষ্ট হবে কিন্তু তাতে সে ডুবে যাবে। কিন্তু শেকড়হীন একটা সমাজে তার কারো কোনো ভরসা নেই, নিজের বন্দুক ছাড়া। একটা জাতি যেন মনে করে আমার রকেট সিস্টেম, আমার মিসাইল সিস্টেমই হচ্ছে আমাকে শ্রেষ্ঠত্ব এনে দেবে, যা চাইবো আমি সব পাবো, বাকি প্রধানত করবো। তাহলে যখন সে জল জমে গেছে, 3 দিন খাবার পাচ্ছেন না, যখন সে পৌঁছচ্ছে না, একদিকে যে আমরা বলি সব সমস্যার সমাধান আমেরিকা করে দেবে, তার নিজের সমস্যার সমাধান করতে পারছে না, তার দেশের মানুষেরও তার আস্থা নেই সেই ব্যবস্থার উপরে বা প্রশাসনের উপরে। সে নিজে মনে করেছে গুলিগুলা চালিয়ে যদি লুটতরাজ করতে হয়। এখানে কার কতটা আছে বৈভব সম্পদ, তার থেকে অনেক বেশি হচ্ছে যে সভ্যতা কে কোন স্তরে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কোথায় যাবো? আমরা যেখানে আছি সেখান থেকে আমরা কি নিউ অর্লিন্সের মুখে যাবো, না নিউ অর্লিন্সকে আমাদের মতো অবস্থায় আসতে হবে? রেলটাকে করতে হবে পৃথিবীতে শান্তির জন্য, আর এই জন্যই বলছি ওটা পথ নয়। বাদ থাকবে, বিবাদ থাকবে, কিন্তু সেটা আর্গুমেন্টের মধ্যে, তর্কের মধ্যে, আলোচনার মধ্যে, সংবাদের মধ্যে তার খুঁজে বার করতে হবে। অস্ত্র সব সমস্যার সমাধান করে দেবে না, সেটা যেরকম টেরোরিস্টদেরও বুঝতে হবে, সেরকম যারা ওয়ার অন টেরোরিজম বলে যারা অস্ত্র ব্যবহার করছে তাদেরও বুঝতে হবে। তা নাহলে এই সামান্য একটু ঘটনা ঘটেছে, এরকম আমাদের প্রায় জল তো জমে, আমাদের প্রায় জল জমে ভারত সমাজসেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, পাড়ার ক্লাব, প্রতিষ্ঠান, রাজনীতিক, অরাজনৈতিক সংগঠন খিচুড়ি নিয়ে পৌঁছে যায়। এই যে কারণ সে অন্য মানুষকে বিশ্বাস করে, সে আত্মকেন্দ্রিক নয়। আমি আমার বলার মধ্যে বলেছি, সেলফ সেন্ট্রিক অর নট, you want self-sufficient, you want self-reliant, it's all right. আত্মপ্রতিষ্ঠা পাপ নয়, কিন্তু আত্মকেন্দ্রিকতা পাপ। যদি আত্মকেন্দ্রিক হয় তাহলে নিউ অর্লিন্স সমাজ। The freedom movement of India failed to accept the path of dreams as imagined by Swamiji. সব রকমের ধারা থাকে স্বাধীনতা আন্দোলনের সময়, there were many traits, and I should not comment upon that. That's a very large question. But seeing the post-independent Indian scenario, I can definitely say we have not followed the path shown by the great thinker. Otherwise, India would have been different. But it's not that totally irrelevant. Whatever we do partly. Something here, something there. So it's also, the result is also partly achieved. But still it is not late. Still, we have to go a long way, and Swamiji can also show a path to us. Thank you. For all the students present here, we have a few questions for all the speakers. Our first question is to Mr. Mohammad Salim. Swamiji did not want to join politics. So is it possible to charge the society by
keeping oneself away from the politics. Recently, the cyclone that hit New Orleans totally destroyed the country. Now, the people of America were compelled to loot the goods from shops to survive. But America is considered to be the richest country in the world. But 21 days earlier, a natural disaster hit Mumbai. There the people helped each other and they mutually cooperated and worked shoulder to shoulder, though Mumbai is considered the biggest slum city. So how can you assimilate the two? And last question, Mr. Mohammed Salim. The question which I want to ask on behalf of the students is, did the freedom movement of India fail to accept the path of dreams as imagined by Swamiji? Name the school. Name the school. This question was presented from St. Joseph and Mary School. First question, did the freedom was that Swamiji did not want to join politics? Is it possible to change the society by keeping oneself away from politics? During my discourse, I told that in whatever capacity we are serving, everybody did not join politics. But in whatever field one is active, one must prepare oneself and try to achieve perfection in that. যে একটা ঘর তৈরি করছে তার মধ্যে তার ইনোভেশন, ক্রিয়েটিভিটি সমস্তটাই সেটা, তার মধ্যে শ্রেষ্ঠত্ব পাওয়ার চেষ্টা করে। আমাদের কাছে যখন আমরা উপাসনার কথা বলি, আমার কাছে রবীন্দ্রনাথের এবং বিবেকানন্দের যে ধারা তাকে যদি আমরা দেখি তাহলে আমরা ইমপারফেক্ট, আমরা পারফেক্ট হয়ে যাই। তবে তো বলে বিপন দেহি, গানান দেহি, সুচাস দেহি, কেন আমরা বলি আমার কাছে নেই, আমি সেটা চাই, শক্তি দেহি। এবার কেউ বিশ্বাস করতে পারেন এই মন্ত্রোচ্চারের মধ্যে থেকে সেটা আসতে পারে, এবার কেউ বিশ্বাস করতে পারেন তার কাজের ধারার মধ্যে পরিবর্তন এনে অ্যাসিমুলেট করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। কোন ঘরানায় হবে, কোন ধারায় হবে, কোন ভাবে হবে, কাজটাই উপাসনা। এটা একজন রাজনীতিবিদ আমি দেখি এটা বলা কঠিন, কিন্তু যে রাজনীতি করছে সে সেটাকে সেইভাবে করে, তার লক্ষ্য স্থির রেখে, তার নিষ্ঠাকে সততাকে বজায় রেখে। আবার সবাইকে তাই করতে হবে, রাজনীতি মানে রাস্তায় নেমেছে স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে, করার প্রয়োজন নেই, কারণ সব অংশ থাকবে। আর এটা মনে রাখতে হবে, আমি আবার বললাম ইতিহাসের ওই সময়টা স্বামীজি যে সময়টা আছেন তখন কোনটা প্রয়োজন ছিল, সেই সময় সবচেয়ে বড় তাগিদ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা, তার যে ইতিহাস সে ভুলছে তাকে স্মরণ করে নিয়ে আসা, তার দর্শনের মধ্যে যে শক্তি আছে, তার ঐতিহ্যের মধ্যে যে শক্তি আছে তার উপলব্ধি ঘটানো এবং তাকে সম্মুখের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা, তাকে উদ্বুদ্ধ করা। আর তিনি যে মাধ্যমটা নিয়েছিলেন তাতে তিনি সাফল্য হয়েছে। আজকে দাঁড়িয়ে আমাদের দেশে গণতন্ত্র আছে, এখন আমরা তরুণী নই, আজকে সব মানুষের সুযোগ আছে রাজনীতি অংশগ্রহণ করার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আজকের মতো করে হবে সেটা, মাধ্যমটা কি হবে সেটা সবার জন্য এক কখনোই হবে না, কিন্তু লক্ষ্যটা অবশ্যই। স্বামীজি উদাহরণে ভিন্ন ধর্ম ব্যাপারে তাই বলেছেন যে নদী আলাদা, উপনদী আলাদা, শাখা নদী আলাদা, কিন্তু সব গিয়ে মহাসমুদ্র। কোন নদীর পথ বেয়ে গেছে সেটা বড়, লক্ষ্যটা কি? দ্বিতীয় প্রশ্নটা তো আমার প্রশ্নটাই আমার বক্তব্যের বিষয়ের মধ্যে ছিল, কিন্তু আমি বললাম আমার পরবর্তী দুই বক্তা বলার পরে আমি আমার বিষয় থেকে চলে এলাম। যে নিউ অরলিন্স আমরা দেখেছি, আজও তাদের দেখছি গুলি, গোলা, বন্দুক ছড়াছড়ি আরম্ভ হয়ে গেছে। এটাই তো একটা জানি বললাম অ্যাঙ্কার, শেকড় কতটা মজবুত, তার বিশ্বাস, তার আস্থা কতটা, তার কষ্ট হবে কিন্তু তাতে সে ডুবে যাবে। কিন্তু শেকড়হীন একটা সমাজে তার কারো কোনো ভরসা নেই নিজের বন্ধু ছাড়া,
ইন্ডিয়া বলতে পারেন। একটা জাতিকে যেন মনে করে আমার রকেট সিস্টেম, আমার মিসাইল সিস্টেমই হচ্ছে আমাকে শ্রেষ্ঠত্ব এনে দেবে, যা চাইবো আমি সব পাবো, বাকি পদার্থ করবো। গুড আফটারনুন বলবো। তাহলে যখন সে জল ডুবে গেছে, 3 দিন খাবার পাচ্ছেন না, যখন সে পৌঁছচ্ছে না, একদিকে যে আমরা বলি সব সমস্যার সমাধান আমেরিকা করে দেবে, তার নিজের সমস্যার সমাধান যখন করতে পারছে না, তার দেশের মানুষেরও তার আস্থা নেই সেই ব্যবস্থার উপরে বা প্রশাসনের উপরে। সে নিজে মনে করেছে গুলিগুলো চালিয়ে যদি লুটপাট করতে হয়। এখানে কার কতটা আছে বৈভব সম্পদ, তার থেকে অনেক বেশি হচ্ছে যে সভ্যতা কে কোন স্তরে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কোথায় যাবো? আমরা যেখানে আছি সেখান থেকে আমরা কি নিউ অর্লিন্সের মুখে যাব, না নিউ অর্লিন্সকে আমাদের মতো অবস্থায় আসতে হবে? লেভেল একটা করতে হবে পৃথিবীতে শান্তির জন্য। আর এই জন্যই বলছি ওটা পথ নয়। বাদ থাকবে, বিবাদ থাকবে, কিন্তু সেটা আর্গুমেন্টের মধ্যে, তর্কের মধ্যে, আলোচনার মধ্যে, সংবাদের মধ্যে তার খুঁজে বার করতে হবে। অস্ত্র সব সমস্যার সমাধান করে দেবে না। সেটা যেরকম টেরোরিস্টদের বুঝতে হবে, সেরকম যারা ওয়ার অন টেরোরিজম বলে যারা অস্ত্র নিরাপত্তা করছে তাদের বুঝতে হবে। তার জন্য এই সামান্য একটি ঘটনা ঘটেছে, এরকম আমাদের প্রায় জল তো জল, আমাদের প্রায় জল জমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, পাড়ার ক্লাব, প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন খিচুড়ি নিয়ে পৌঁছে যায়। এই যে সে, কারণ সে অন্য মানুষকে বিশ্বাস করে, সে আত্মকেন্দ্রিক নয়। আমি আমার বলার মধ্যে বলেছি, সেলফ সেন্ট্রিক অর নট, you want self-sufficient, you want self-reliant, it's all right. আত্মপ্রতিষ্ঠা পাপ নয়, কিন্তু আত্মকেন্দ্রিকতা পাপ। যদি আত্মকেন্দ্রিক হয় তাহলে নিউ অর্লিন্স থাকবে না সমাজ। Did the freedom movement of India fail to accept the path of dreams as imagined by Swamiji? সব রকমের ধারা থাকে স্বাধীনতা আন্দোলনের সময়, there were many faiths, and I should not comment upon that. That's a very large question. But seeing the post-independent Indian scenario, I can definitely say we have not followed the path shown by the great thinker. Otherwise, India would have been different. But it's not that totally irrelevant. Whatever we do partly. Something here, something there. So it's also, the result is also partly achieved. But still it is not late. Still we have to go a long way, and Swamiji can also show path to us. Thank you.